ঐকমত্য কমিশনের ৭৩টি সুপারিশ আপত্তি বিএনপির। রাজনীতিতে ধীরে ধীরে সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। অদৃশ্য অনেক শক্তি কিন্তু অদৃশ্য অনেক শত্রু। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থন যোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মিয়ানমার সংকট আঞ্চলিক স্থিতিশীলতার হুমকি। আর্থনা সম্মেলনের প্রধান উপদেষ্টা। কাতারের এলএনজি আমদানি উদ্যোগ। সাবেক আইজিপি বেনজুরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। প্রক্রিয়াধীন শেখ হাসিনা, কাদের সহ 11 জনের আবেদন। কক্সবাজারে কাজ করতে এসে নিখোঁজ সিলেটের 6 শ্রমিক। টেকনাফ থেকে উদ্ধার, পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মাছ ধরা বন্ধ থাকায় চরম দুর্ভোগে বরগুনার কয়েক হাজার জেলে পরিবার। খাবার জোটাতেই হিমশিম, পৌঁছায়নি সহায়তা। জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর গুলিতে পর্যটক সহ নিহত অন্তত 26। অভিযান জোরদারে স্বরাষ্ট্রমন্ত্রীকে মোদির নির্দেশ। এবং তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ের 112 রানে এগিয়ে শান্তরা। দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ 4 উইকেটে 194 রান। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। জাতীয় ঐকমত্য কমিশনের 5 সংস্কার কমিশনের 691টি প্রস্তাবের মধ্যে 73টি বিষয়ে আপত্তি বিএনপির। বাকি 5 শতাধিক বিষয়ে একমত হয়েছে দলটি। এছাড়া জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, 3 সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে বিএনপি। সেই সঙ্গে দ্বিতীয় কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে কমিশনের সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে দলটি। ঐকমত্য কমিশনের সাথে বিএনপির 3য় দফার বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন নাইম আফসান। 5 কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনায় মঙ্গলবার তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। এদিন 2 কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত জানায় দলটি। উচ্চ কক্ষের নাম আপার হাউস ও নিম্ন কক্ষের নাম পার্লামেন্ট করার পক্ষে মত দিয়েছে বিএনপি। আইনসভার ক্ষেত্রে আমরা তো আগেই বলেছি যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে একমত। ওনারা সেটার নাম প্রস্তাব করেছেন। আমাদের প্রস্তাব থেকে নিয়ে আপার হাউসের নাম সিনেট, লোয়ার হাউসের নাম জাতীয় সংসদ। আমরা রাষ্ট্রপতির অভিশংসনে 2 কক্ষের 2/3 ভোটের বিধানও চায় দলটি। প্রধানমন্ত্রীর ওপর রাষ্ট্রপতি নির্ভরশীলতা কমানোর প্রস্তাবেও একমত তারা। উভয় কক্ষের 2/3 ভোটের মধ্যে দিয়ে অভিশংসন হবে, আমরা একমত। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংস্কার কমিশনের সাথে বৈঠক সমাপ্ত হয়েছে বলে জানিয়ে 5 সংস্কার কমিশনের 691টি প্রস্তাবের মধ্যে 73টি বিষয়ে আপত্তি বিএনপির। প্রায় 5 শতাধিক বিষয়ে একমত হয়েছে দলটি। এখানে 208টা সুপারিশের মধ্যে 187টা সুপারিশে আমরা একমত। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন আংশিক একমত 5টা, একমত নই 11টা। আপত্তি করা সুপারিশগুলো বিএনপি পর্যবেক্ষণ করছে বলেও জানায় দলটির স্থায়ী কমিটির সদস্য। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মঙ্গলবার লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বিএনপির 31 দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপুর রিপোর্ট। মঙ্গলবার লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কর্মীদের নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নে কর্মশালা করে বিএনপি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, জনগণের কিসে মঙ্গল তা নিয়েই বিএনপির রাজনীতি। যতগুলো সরকার, রাজনৈতিক সরকার আজ পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করেছে, যদি হিসাব নিকাশ করি আমরা জনগণের জন্য, দেশের জন্য বিভিন্ন রকম ভালো কাজ যাতে জনগণ উপকৃত হয়েছে, দেশ উপকৃত হয়েছে, তার দেখুন 70% কাজ আপনাদের দল করেছে বাংলাদেশ জাতীয় দল। তিনি আরো বলেন, রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরো সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবিলা করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। অদৃশ্য অনেক শক্তি কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো
জনসমর্থন যোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, সংস্কৃতি, কৃষিখাতের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে বলেও জানান তারেক রহমান। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। মিয়ানমারের দীর্ঘস্থায়ী সংকট আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনে ফেরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চান তিনি। এদিকে কাতার থেকে স্বল্প মূল্যে এলএনজি আমদানির চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সাইফুল রিপনের প্রতিবেদন। কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা সামিট 2025-এ বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ভবিষ্যৎ সমাজ গড়তে সারা পৃথিবী জুড়ে তরুণ প্রজন্ম অসমতার বিরুদ্ধে প্রতিবাদ করছে, দাবি তুলছে ন্যায্য হিস্যা বন্টনের। বাংলাদেশেও ইতিবাচক পরিবর্তনে সবাইকে অন্তর্ভুক্ত করতে তরুণ প্রজন্ম চালকের ভূমিকা নিয়েছে। ব্যক্তি স্বার্থকেন্দ্রিক অর্থনৈতিক পরিকল্পনা বিশ্বকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে দাবি করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সামাজিক ব্যবসায় গুরুত্ব দিতে হবে। শূন্য দারিদ্রতা, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ কল্পনার বিষয় নয় দাবি করে প্রধান উপদেষ্টা বলেন, সম্মিলিত প্রচেষ্টায় তা অর্জন সম্ভব। বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত মানবাধিকার খর্ব করছে, অর্থনীতিতেও ব্যাঘাত ঘটাচ্ছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। টেকসই ও সমতার ভবিষ্যতের জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি। বলেন, ভবিষ্যৎ আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া বিষয় নয়, বরং এটি এমন বিষয় যা আমরা তৈরি করি। প্রধান উপদেষ্টার কাতার সফর নিয়ে প্রেস সচিব জানান, সামিটে অংশ নেয়া ছাড়াও সাইডলাইনে কাতার রাজপরিবারের সদস্যদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ডক্টর ইউনূস। পাশাপাশি দেশের বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে স্বল্প মূল্যে এলএনজি আমদানির চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমরা চাচ্ছি যে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হলে আমরা যদি এলএনজি আরও বেটার প্রাইসে পাই, হোয়াই নট। আমরা এই বিষয়ে কাতারের সাথে আমাদের খুব ভালো হবে। কাতারের কাছে আপনি জানেন পতিত স্বৈরাচার প্রচুর টাকা রেখে গেছিলেন, কয়েকশো মিলিয়ন ডলার কাতারের দেনা তারা দেননি, এবং এতে যেটা হচ্ছে যে কাতারের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল। আমাদের গভর্নমেন্ট এসে পুরো টাকাটা দেওয়ার আমরা মুভ নিয়েছি। এখন বোধহয় 37 মিলিয়ন ডলার আছে, কালকে বা এই সপ্তাহের মধ্যে পুরো টাকাটা পে অফ করা হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আলোচিত সমালোচিত আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি ইন্টারপোলে পর্যালোচনাধীন আছে। বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে তথ্য নিশ্চিত করা হয়। সাবরিনা মজুমদারের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যার মামলায় পলাতক রয়েছেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা। গেল বছরের 22 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করে। এরপর 19 এপ্রিল শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করার কথা জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তালিকার অন্যরা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আকম মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ। তাদের মধ্যে সবার আগে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করল ইন্টারপোল। গেল 10 এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়। বেনজির আহমেদ সপরিবারে পলাতক, কোন দেশে আছেন তা এখনো নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ পুলিশ। তবে তাদের আশা রেড নোটিশ জারি হওয়ায় খুব শিগগিরই তার অবস্থান নিশ্চিত এবং গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশটি এখনো ইন্টারপোলের ওয়েবসাইটে দেয়া হয়নি। তার অবস্থান শনাক্তের পরই সেটি ওয়েবসাইটে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বিদেশে পলাতক শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের দেশে ফেরাতে কার্যক্রম শুরু করেছে দুদক। এ তথ্য জানিয়ে সংস্থার কমিশনার হাফিজ আহসান ফরিদ বলেন,
আসামিদের ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তির পাশাপাশি পাঠানো হচ্ছে চিঠি। টিলিপ সিদ্দিকীকে বাংলাদেশে নাগরিক হিসেবে বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। এদিকে রাজশাহীর সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলে আদিত্যের রিপোর্ট। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে প্রতিদিনই দুর্নীতির নতুন নতুন অভিযোগ জমা হচ্ছে দুদকে। ইতোমধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির 6 মামলায় চার্জশিট দাখিলের পর আদালত শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। প্রশ্নের জবাবে দুদক কমিশনার জানান, পলাতক আসামিদের দেশে ফেরাতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সাথে চুক্তিসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইন্টারপোলের সহায়তা নেয়ার বিষয়ে আগামী কমিশন সভায় সিদ্ধান্ত হতে পারে। তো ইতিমধ্যেই তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। তো চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করব। এদিকে দুর্নীতি মামলায় আসামি টিলিপ সিদ্দিক নিজেকে ব্রিটেনের নাগরিক দাবি করলেও দুদক বলছে বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে বিচারের আওতায় আনা হচ্ছে। আমরা তো তার বিরুদ্ধে মামলা করেছি বাংলাদেশি নাগরিক হিসেবে, এবং তাকে আমরা যেসব চিঠিপত্র দিয়েছি দুর্নীতি দমন সব বাংলাদেশি ঠিকানায় তার ন্যাশনাল আইডিতে দেওয়া হয়েছে। তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করে নিই। সো এখন যখন মামলা হয়ে গেল, এখন তো সে বিদেশি নাগরিক, যেহেতু আমাদের জানা হলো সে বাইরে অবস্থান করছে, সেজন্য আমাদের সরকারের পক্ষ থেকে অবশ্যই উদ্যোগ নেওয়া হবে যে তাকে ফেরত এনে এখানে বিচার কার্য করা যায়। অন্যদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে 18 কোটি টাকার অবৈধ সম্পদ ও 130 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। এছাড়া আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে 7,129 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ 11 জনকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। গুম হত্যার চেয়েও ভয়ানক অপরাধ। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এই ভয়াবহ কর্মকাণ্ড হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার বিকালে গুম প্রতিরোধ প্রতিকার বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিচারই সরকারের অগ্রাধিকার। তিনি বলেন, পরবর্তী সরকার যে আসবে তখনও যেন আইন অক্ষুণ্ণ থাকে, তাই সবার মতামত নিয়ে সব ধরনের আইন তৈরি করা হচ্ছে। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, গুম কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও গুম কমিশনের সদস্য মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি সহ অনেকে উপস্থিত ছিলেন। গুম আসলে হত্যার চেয়েও ভয়াবহ অপরাধ, এর চেয়েও খারাপ অপরাধ। আপনাদের নিশ্চিত করতে চাই এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রয়েছে। আমাদের পরবর্তী সরকার আমাদের সমস্ত সংস্কার ভুলে যাবে, এটা আমি কল্পনাও করতে চাই না, এক নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা সমস্ত সংস্কার প্রক্রিয়াতে, যেটা 111 গভর্নমেন্ট করে নাই, আমরা এই সংস্কার প্রক্রিয়াতে সমস্ত রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। সাংবাদিক দম্পতি সাগর রনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। হাইকোর্টে তদন্তের অগ্রগতি নিয়ে শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায় মামলার কিছু নথি পুড়ে গেছে। পরে বক্তব্য অস্বীকার করেন তিনি। নথি পোড়ার বিষয়টি উড়িয়ে দিয়েছে ডিএমপি ও পিবিআই। এদিকে আলোচিত মামলার তদন্ত শেষ করতে আরো 6 মাসের সময় নিয়েছেন হাইকোর্ট। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহেরুন রুনি পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া বাসায় খুন হন। গত বছরের 30 সেপ্টেম্বর সাগর রুনি হত্যা মামলার রহস্য উন্মোচনের জন্য টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তদন্ত শেষে 6 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকাদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চে তদন্তের অগ্রগতির উপর শুনানি হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ হাইকোর্টকে জানান, এই মামলার কিছু নথি পুড়ে গেছে, অনেক কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু পরে তিনি গণমাধ্যমের সঙ্গে এ তথ্যের দ্বিমত পোষণ করেন। কোনো নথি গায়েব হয় নাই। জিনিসটা হচ্ছে, নথি যদি গায়েব হতো, নথিটা কার কাছে ছিল? নথিটা ছিল হচ্ছে আপনার র্যাবের কাছে, যেহেতু র্যাব তদন্ত করছিল। সো এখানে ডিবি অফিসার তো ওখানে ইয়েতে না, এটা ডিবিও একসময় তদন্ত করছিল, র্যাবও তদন্ত করছিল। সো ডিবিও করছিল, র্যাবও করছিল। সো ডিবি এবং র্যাব দুটাই তদন্ত করছিল। র্যাব তখন এখানে এসে, তখন আমরা যেখানে এটা 5ই আগস্টের পরে এটা আমরা কোর্টের যে আদেশ চাইলাম যে এটাকে
এফেক্টিভভাবে আরও তদন্ত করার জন্য একটা জয়েন্ট সেলে দেওয়া হোক। এই হত্যা মামলার তদন্তের জন্য রাষ্ট্রপক্ষ ৯ মাস সময় চাইলেও ৬ মাস সময় দেন উচ্চ আদালত। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি, সিডি ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। ৯ মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এদিকে এই হত্যা মামলার নথি পুরার বিষয়টি উড়িয়ে দিয়েছে ডিএমপি ও পিবিআই। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কক্সবাজারের রাজমিস্ত্রির কাজ করতে এসে সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে অপহৃত ৬ জনকে টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 8:30টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া ১ নম্বর পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে গেল ১৫ এপ্রিল বিকেলে সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ৬ জন কাজের খোঁজে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। ১৬ এপ্রিল কক্সবাজার পৌঁছানোর পর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার সন্ধ্যায় বাহাউদ্দিন অপহৃতদের স্বজনরা টেকনাফ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশের একটি টিম এ নিয়ে কাজ শুরু করে। বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করতে ভারত ফেন্সিডিল পাঠায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। মঙ্গলবার দুপুরে যশোরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, একসময় পুলিশের ভর্তি ও পদায়ন নিয়ে বড় ধরনের ঘুষ বাণিজ্য হতো। সরকার এগুলো বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এ সময় থানায় সাধারণ মানুষের বসার মতো পরিবেশ নিশ্চিত করার উপরও তিনি জোর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইন্ডিয়া থেকে যে ফেন্সিডিলটা আসে, এই ফেন্সিডিলটা কিন্তু অন্য দেশে খায় না, ওরাই আমগো দেশের জন্যই পাঠায়। দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। যদি দুর্নীতিটা কমায় আনা যেত আর কোনো সমস্যা নেই। ৫৮ দিনের জন্য মাছ ধরা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে বরগুনার হাজার হাজার জেলে পরিবার। সরকারি সহায়তার চাল এখনো পৌঁছায়নি জেলেদের ঘরে। উপার্জনের পথ বন্ধ, তাই দুবেলা খাবার জোটাতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মোছার পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। ঘরে নেই চাল, সাগরেও নিষেধাজ্ঞা। বরগুনার জেলেদের দিন কাটছে এমন অনিশ্চয়তায়। সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরুর ১ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও খাদ্য সহায়তা পাননি বরগুনার সমুদ্রগামী ২৭,০০০ জেলে। এতে পরিবারের ভরণ পোষণ নিয়ে চরম বিপাকে জেলেরা। চলতি বছর সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ঋণের জালে জর্জরিত তারা। এছাড়াও রয়েছে ঋণের কিস্তি পরিশোধের চাপ। এমন অবস্থায় খাদ্য সহায়তার চাল না পাওয়ায় পরিবার নিয়ে চরম বিপাকে কর্মহীন জেলেরা। এখন পর্যন্ত আমাকে ওই চাল টাল দেয় নাই, কিন্তু আমরা খুব কষ্টে আছি। আমরা কিস্তি বেতাল পড়ছি বেতালে, এখন মনে করেন চালটাও দিতেছ না, চালটা দিলে তো আমরা মোটামুটি খাই লই ভালো চলতে পারতাম। ঘুরে লইয়ে লই আমাকে ভাত কাপড়ে দারুণ কষ্ট পাইতেছি। এখন যে আমরা কি খামু এরকম কোনো জানলে সিস্টেম নাই। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, জেলেদের জন্য সরকারি সহায়তার বরাদ্দ পেলেই তা দ্রুত তাদের মাঝে বন্টন করা হবে। আমি অলরেডি জেলা খাদ্য কর্মকর্তার সঙ্গে কথা বলে রেখেছি, পর্যাপ্ত চাল তার কাছে মজুদও আছে, উনি ইনশিওর করেছেন যে আমরা বরাদ্দটা পেলে যত দ্রুত সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব। বরগুনা জেলার ৬টি উপজেলার মোট জেলের সংখ্যা প্রায় ৩৭,০০০, তবে এদের মধ্যে সমুদ্রগামী জেলের সংখ্যা ২৭,০০০-এর মতো। অর্থাৎ অধিকাংশ জেলেই জীবিকা নির্বাহ করেন গভীর সমুদ্র পাড়ি দিয়ে। নিউজ ডেস্ক, দেশ টিভি।